আগের দিন আমি তোমাদের হ্যালোফর্ম বিক্রিয়া পড়িয়েছি। হ্যালোফর্ম যৌগগুলো কীভাবে প্রস্তুত করা হয় সেগুলো দেখিয়েছি। আজ আমি তোমাদের হ্যালোফর্ম যৌগের অর্থাৎ ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, আয়োডোফর্ম এদের ধর্মাবলী এই পাঠটা পড়াবো। ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম ও আয়োডোফর্ম এদের ধর্ম মোটামুটি এক। এদের ভৌত ধর্ম বলতে গেলে প্রথমে কি হবে? ক্লোরোফর্ম হলো কি বর্ণহীন তরল। আয়োডোফর্ম কি ইয়েলো ক্রিস্টালাইন সলিড, ইয়েলো হলুদ বর্ণের ক্রিস্টালাইন কঠিন পদার্থ। ক্লোরোফর্ম বর্ণহীন, জলের চেয়ে ক্লোরোফর্ম হচ্ছে ভারী সুমিষ্ট গন্ধযুক্ত উদ্বায়ী তরল। ক্লোরোফর্মের বয়েলিং পয়েন্ট কত? ক্লোরোফর্মের বয়েলিং পয়েন্ট হচ্ছে CH-Cl3, বয়েলিং পয়েন্ট BP 61 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লোরোফর্ম হচ্ছে জলে অদ্রাব্য। এই যৌগগুলো কি জলে অদ্রাব্য? ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম ও আয়োডোফর্ম জলে অদ্রাব্য, কিন্তু অ্যালকোহল ও ইথারে এরা সহজেই দ্রবীভূত হয়। এবার আসতে হবে যে এটা মেন বিক্রিয়াগুলো, সেগুলো হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম ও আয়োডোফর্ম যৌগের আর্দ্র বিশ্লেষণ, হাইড্রোলিসিস। ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম বা আয়োডোফর্ম যে কোনো যৌগই হোক না কেন, এদেরকে জলীয় NaOH বা KOH, জলীয় NaOH বা KOH সহযোগে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয় তাহলে কি হবে? ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম ও আয়োডোফর্ম যৌগগুলো থেকে হ্যালোজেন পরমাণু OH- নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপিত হয়ে একটা অস্থায়ী যৌগ তৈরি করবে, যেখান থেকে জল বেরিয়ে কি তৈরি হবে? ফর্মিক অ্যাসিড এর সোডিয়াম বা পটাশিয়াম লবণ পাওয়া যাবে। হাইড্রোলিসিস অফ ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, আয়োডোফর্ম ইজ ডান বাই অ্যালকালাইন NaOH বা KOH সলিউশন। একটা এক্সাম্পল দেখাচ্ছি। ক্লোরোফর্ম HC 3টে Cl, CH-Cl3, একে যদি NaOH বা KOH সহযোগে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয় তাহলে 3NaOH, তাহলে OH- হলো এখানে কি নিউক্লিওফাইল, এ Cl- কে কি করবে? প্রতিস্থাপিত করবে, দিয়ে কি তৈরি করবে? HC 3টে OH, HCOH3। এটা হলো একটা অস্থায়ী যৌগ। কেন অস্থায়ী যৌগ? একই কার্বন পরমাণুর সাথে দুটো OH যুক্ত হয়ে থাকতে পারে না, 3টে OH যদি যুক্ত থাকে সেই যৌগটা আরও অস্থায়ী যৌগ হয়ে যাবে। এখান থেকে সহজেই কী হয়ে যাবে? জল বেরিয়ে যাবে, -H2। কীভাবে জল বেরোবে? OH আর H মিলে H2O বেরিয়ে গেল, এই বন্ডটা এর সাথে যুক্ত হয়ে গেল। তাহলে কি তৈরি হলো? H সিঙ্গেল বন্ড C, ডবল বন্ড O, সিঙ্গেল বন্ড OH। যেহেতু এটা ক্ষারীয় মাধ্যম, এখানে কি আছে? NaOH আছে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হলো ফর্মিক অ্যাসিড, দিয়ে তৈরি হয়ে যাবে কি? HCOO- Na+, সোডিয়াম ফরমেট। তাহলে সোডিয়াম ফরমেট পাওয়া যাচ্ছে। তাহলে ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, আয়োডোফর্মকে আর্দ্র বিশ্লেষণ করলে সোডিয়াম ফরমেট লবণ পাওয়া যাচ্ছে। একে আবার যদি জল যোগ করে দিই বা অ্যাসিড যোগ করে দিই, ফর্মিক অ্যাসিড পেয়ে যাবো। তা এইটা হলো আর্দ্র বিশ্লেষণ। যদি ধরো যৌগটা CCl4 হয়, CCl4 কি? কার্বন টেট্রাক্লোরাইড। CCl4 কি? কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড নিয়ে যদি আর্দ্র বিশ্লেষণ করি NaOH দিয়ে, তাহলে কি হবে? COH4, এটা অস্থায়ী যৌগ, 4টে OH মূলক আছে বলে। তাহলে এখান থেকে কি হবে?
2 অণু জল বেরিয়ে যাবে, -2H2O গিভস কি হবে, C ডবল বন্ড O ডবল বন্ড O, কার্বন ডাই অক্সাইড গ্যাস। এই যে 4টে OH, চারটে OH যৌগ আছে, 4টে OH, তাহলে এই OH এই OH বেরিয়ে গেল, এটা ডবল বন্ড হয়ে গেল। এই একইভাবে OH আর H মিলে জল বেরিয়ে গেল, তাহলে কি হলো, এই বন্ডটা এর সাথে যুক্ত হয়ে গেল। তাহলে এখানে হলো C ডবল বন্ড O, C ডবল বন্ড O, কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন টেট্রাক্লোরাইডকে যদি NOH বা KOH সহযোগে যদি আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে কি পাওয়া যাবে, কার্বন টেট্রাক্লোরাইড থেকে আমরা কি পাবো, CO2 গ্যাস পাবো, CO2 গ্যাস তৈরি হবে। তাহলে এইটা হলো আদ্র বিশ্লেষণ। 2 নম্বর হচ্ছে বায়ু বা অক্সিজেনের সহিত বিক্রিয়া, রিয়াকশন উইথ O2 উইথ ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম বা আয়োডোফর্ম কম্পাউন্ড। এটাও একটা ইম্পর্টেন্ট রিয়াকশন। সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফর্ম বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফর্ম বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে বিষাক্ত কার্বনিল যৌগ COCl2 ফসজিন গ্যাস তৈরি করে এবং সেই সঙ্গে HCl তৈরি করে। COCl2 আর HCl মিলে HCl, এটা হলো কি কার্বনিল ক্লোরাইড বা একে বলা হয় ফসজিন। এটা একটা বিষাক্ত। ক্লোরোফর্ম অনেক দিন রেখে দিলে এই ঘটনাটা ঘটে, ক্লোরোফর্ম অক্সিজেন দ্বারা জারিত হয়ে ফসজিনে পরিণত হয়। আগেকার দিনে যদি এইরকম ক্লোরোফর্ম দিয়ে মানুষকে অজ্ঞান করা হতো, অনেক মানুষ মরে যেত। কেন? দীর্ঘদিনের ক্লোরোফর্মের মধ্যে কি থেকে যায়, বিষাক্ত ফসজিন COCl2, যেটা বিষাক্ত। অজ্ঞান করতে গিয়ে আরও অজ্ঞান হয়ে যায়, মানুষ মরে যায়। তাহলে ক্লোরোফর্মকে এই যাতে সূর্যালোকের সংস্পর্শে যাতে না আসতে পারে, এই জন্য ক্লোরোফর্মকে কালো বোতলে ভর্তি অবস্থায় রাখা হয়। এছাড়া এই ক্লোরোফর্মের এই অক্সিজেন দ্বারা জারণ ক্রিয়া রোধ করার জন্য এর সাথে কি যোগ করা হয়, সামান্য ইথাইল অ্যালকোহল C2H5OH 1% ইথাইল অ্যালকোহল C2H5OH যোগ করা হয়। তাহলে কি কাণ্ডটা ঘটবে, 10% ইথাইল অ্যালকোহল ক্লোরোফর্মের নমুনায় যোগ করে দেওয়া হয়। এটা কোশ্চেন আছে, ক্লোরোফর্মের নমুনায় 10% ইথাইল অ্যালকোহল যোগ করা হয় কেন? ক্লোরোফর্মকে কালো বোতলে ভর্তি অবস্থায় রাখা হয় কেন? যাতে সূর্যালোক প্রবেশ করতে না পারে। আর ইথাইল অ্যালকোহল কেন যোগ করা হয়? ক্লোরোফর্ম অক্সিজেন দ্বারা জারিত হওয়ার আগেই ইথাইল অ্যালকোহল সহজেই জারিত হয়ে যাবে বায়ুর অক্সিজেন দ্বারা, যার ফলে ক্লোরোফর্ম যেমন ছিল তেমনই থাকবে। আর তা না হলে ক্লোরোফর্ম বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে ফসজিনে পরিণত হয়ে যাবে, বিষাক্ত ফসজিন এবং HCl পরিণত হবে। এবার ক্লোরোফর্মটা বিষাক্ত কিনা সেটাও বোঝা যাবে কেমিস্ট্রির মাধ্যমে। যদি ফসজিন তৈরি হয় তাহলে HCl তৈরি হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকবে ফসজিন থাকলে। ওই জন্য নমুনাটা নিয়ে তাতে সামান্য সিলভার নাইট্রেট যোগ করে দাও। ক্লোরোফর্মের নমুনা নিয়ে সামান্য লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলেও হবে, যোগ করে দাও। তাহলে কি হবে, যদি HCl থাকে AgCl এর সাদা অধক্ষেপ পড়ে যাবে। যদি সাদা অধক্ষেপ পড়ে তাহলে কি বলবো, ক্লোরোফর্মটা বিশুদ্ধ না, এটা ব্যবহারযোগ্য নয়। ব্যাঙকে অজ্ঞান করে যাবে, পোকামাকড়কে অজ্ঞান করা যাবে, মানুষকে ওই ক্লোরোফর্ম আর দেওয়া যাবে না। ওই জন্য এখন ক্লোরোফর্ম দিয়ে মানুষ অজ্ঞান করা উঠে গেছে। হ্যাঁ, হিতে বিপরীত হতো,
তাহলে ক্লোরোফর্মের নমুনা বিশুদ্ধতা কিভাবে প্রমাণ করবে এটাও কোশ্চেন দেয়। তাহলে বিশুদ্ধ কিনা সেটা প্রমাণ করব সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ যোগ করে। যদি HCl ক্লোরোফর্মের মধ্যে উপস্থিত থাকে তাহলে সিলভার নাইট্রেটের সাথে HCl এর বিক্রিয়ায় কি তৈরি হবে? AgCl এর সাদা অধক্ষেপ তৈরি হবে। যদি সাদা অধক্ষেপ পাওয়া যায় তাহলে কি বলবো? ক্লোরোফর্মের নমুনায় HCl আছে। HCl থাকা মানে ফসজিন আছে, ক্লোরোফর্মটা বিশুদ্ধ নয়। সবাই বুঝতে পারছো? ঠিক আছে। এরপরে আর একটা ইম্পর্টেন্ট নেম রিয়াকশান, খুবই ইম্পর্টেন্ট, এটা 12-এ কাজে লাগবে, আগে পড়েছি। সিলভার চূর্ণের সাথে ক্লোরোফর্মের বিক্রিয়া, রিয়াকশন উইথ ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, আয়োডোফর্ম উইথ সিলভার ডাস্ট, Ag ডাস্ট রিয়াকশন। দুঅণু ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম বা আয়োডোফর্মের সাথে সিলভার চূর্ণ মিশিয়ে যদি উত্তপ্ত করা হয় তাহলে কি হবে? CH ট্রিপল বন্ড CH অ্যাসিটিলিন গ্যাস পাওয়া যাবে প্লাস 6 AgCl, তাহলে অ্যাসিটিলিন গ্যাস পাওয়া যাবে। ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, আয়োডোফর্মকে যদি সিলভার চূর্ণ সহ উত্তপ্ত করা হয় তাহলে অ্যাসিটিলিন গ্যাস পাওয়া যাবে। এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। রূপান্তর যদি দেয় ক্লোরোফর্ম থেকে অ্যাসিটালডিহাইড CHCl3 থেকে CH3CHO, তোমরা এবার করবে কি করে? পরীক্ষায় পড়লো, তাহলে কি করব? CHCl3 আরও টেনে Ag চূর্ণ হিট, তাহলে কি হয়ে যাবে? CH ট্রিপল বন্ড CH। এইবার এখান থেকে আমরা অ্যাসিটালডিহাইড কীভাবে পাওয়া যায় সেটা আমরা 11-এ অ্যাসিটিলিন পড়াবার সময় পড়েছি। অ্যাসিটিলিনকে যদি জল সংযোজন বিক্রিয়া 20% H2SO4 এর জলীয় দ্রবণ মার্কিউরিক আয়নের উপস্থিতিতে 60 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে অ্যাসিটিলিনের সাথে জলের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় সেটা পুনর্বিন্যাসের মাধ্যমে একটা স্থায়ী যৌগ অ্যাসিটালডিহাইড পাওয়া যায়, CH3CHO। তাহলে রূপান্তরটা আমার ইম্পর্টেন্ট। অ্যাসিটালডিহাইড হলে এতে পরে যদি একে যদি অক্সিডেশন করা হয় অ্যাসিটিক অ্যাসিড পেয়ে যাবো, CH3COOH। কী দিয়ে অক্সিডেশন করা হয়? K2Cr2O7 প্লাস গাঢ় H2SO4 দিয়ে যদি অ্যাসিটালডিহাইডকে অক্সিডেশন করা হয় তাহলে অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যাবে। তাহলে এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট। কী কারণে? বিভিন্ন অর্গানিক রূপান্তর, ট্রান্সফরমেশন তো আসেই পরীক্ষায়, সেখানে কাজে লাগবে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট রিয়াকশন, ক্লোরোফর্মের সাথে রিয়াকশন উইথ HNO3, রিয়াকশন উইথ কনসেন্ট্রেটেড HNO3 নাইট্রিক অ্যাসিড। ক্লোরোফর্মকে যদি নাইট্রিক অ্যাসিড সহযোগে উত্তপ্ত করা হয় CaCl3 প্লাস HNO3, নাইট্রিক অ্যাসিড সহযোগে যদি উত্তপ্ত করা হয় তাহলে নাইট্রিক অ্যাসিডের OH আর ক্লোরোফর্মের H মিলে কি হবে? H2O বেরিয়ে যাবে, আর যেগুলো পড়ে থাকবে সব যুক্ত হয়ে যাবে। তাহলে CCl3NO2, CCl3NO2 নাইট্রিক অ্যাসিডের OH। নাইট্রিক অ্যাসিডের গঠন জানো? দেখে নাও, এটা হলো নাইট্রিক অ্যাসিড HNO3, এই OH আর ক্লোরোফর্মের H মিলে কি হয়ে গেল? জল বেরিয়ে গেল, আর পড়ে থাকলো CCl3NO2 ট্রাইক্লোরো নাইট্রোমিথেন, ট্রাইক্লোরো নাইট্রোমিথেন, যা বাজারে কাঁদানে গ্যাস নামে পরিচিত, ক্লোরোপিক্রিন।
এই যৌগটাকে কি বলে? ক্লোরোপিক্রিন। ক্লোরোপিক্রিন বা টিয়ার গ্যাস পুলিশেরা ব্যবহার করে। গন্ডগোল হলে আগে গুলি করে না, টিয়ার গ্যাস দিয়ে লোকগুলোকে তাড়ায়। ক্লোরোপিক্রিন CCl3NO2, যা টিয়ার গ্যাস বা কাঁদানে গ্যাস নামে পরিচিত। বুঝতে পারলে? তাহলে এটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। ক্লোরোফর্মকে গাঢ় নাইট্রিক অ্যাসিড সহযোগে উত্তপ্ত করলে কি পাওয়া যায়? টিয়ার গ্যাস বা কাঁদানে গ্যাস নামে পরিচিত ক্লোরোপিক্রিন ট্রাইক্লোরো নাইট্রো মিথেন পাওয়া যায়। এরপরে আর ইম্পর্টেন্ট নেম রিঅ্যাকশন, খুব ইম্পর্টেন্ট, কার্বিল অ্যামিন বিক্রিয়া। কার্বিল অ্যামিন বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট নেম রিঅ্যাকশন। এটা এইচএসে আসে, তোমাদের এটা জানতে হবে। কার্বিল অ্যামিন বিক্রিয়া, প্রাইমারি অ্যামিন। কার্বিল অ্যামিন কারা ছাড়া দেয়? অ্যামিন যৌগ। প্রাইমারি অ্যামিন অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক। প্রাইমারি অ্যামিন অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক এই বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অ্যারোমেটিক হলে অ্যামিনের সাথে বেঞ্জিন রিং থাকতে হবে। অ্যানিলিন হলো অ্যারোমেটিক অ্যামিন যৌগ। আর অ্যালিফ্যাটিক অ্যামিন যৌগ কোনগুলো? প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিন যৌগ মিথাইল অ্যামিন, ইথাইল অ্যামিন, এরা কার্বিল অ্যামিন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। বিক্রিয়াটা কি? তাহলে প্রাইমারি অ্যামিন অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক অ্যামিন যৌগকে ক্লোরোফর্ম ও অ্যালকোহলীয় NaOH বা KOH সহযোগে উত্তপ্ত করলে তীব্র দুর্গন্ধযুক্ত আইসোসায়ানাইড যৌগ উৎপন্ন হয়। এই যৌগগুলোকেই বলা হয় কার্বিল অ্যামিন যৌগ। বুঝতে পেরেছ? তাহলে একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে। একটা প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিন যৌগ কি? CH3NH2 মিথাইল অ্যামিন। একে যদি ক্লোরোফর্ম CH3 এবং অ্যালকোহলীয় KOH 3KOH সহযোগে যদি মিশিয়ে উত্তপ্ত করা হয়, মিশ্রণকে যদি উত্তপ্ত করা হয়, তাহলে কি যৌগ পাওয়া যাবে? আইসোসায়ানাইড যৌগ CH3NC। NC হলো আইসোসায়ানাইড মূলক, তাহলে NC এলো, আর CH3 তো যেমন আছে তেমনই থাকবে। তাহলে CH3NC প্লাস 3KCl প্লাস 3H2O, এই যৌগগুলো কি বলা হয়? এই আইসোসায়ানাইড যৌগগুলো কি বলা হয়? কার্বিল অ্যামিন যৌগ। এটাকে কি বলা হয়? মিথাইল আইসোসায়ানাইড। মিথাইল আইসোসায়ানাইড, একে সংক্ষেপে বললে কি হবে? MIC। মিক গ্যাস, ভূপাল গ্যাস দুর্ঘটনা যেটা ঘটেছিল, সেখানে এই মিথাইল আইসোসায়ানাইডই নির্গত হয়েছিল, যার ফলে সম্ভবত 10,000 লোক মারা গিয়েছিল। এবছরে যেটা হলো সেটা হচ্ছে স্টাইরিন C6H5CH ডবল বন্ড CH2 স্টাইরিন গ্যাস বেরিয়েছিল। তো ভূপালে যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে MIC মিথাইল আইসোসায়ানাইড। মিথাইল আইসোসায়ানাইড মিক নামে পরিচিত। তাহলে এটাই হলো কার্বিল অ্যামিন বিক্রিয়া। একইভাবে যদি ইথাইল অ্যামিন করি তাহলে কি হবে? ইথাইল আইসোসায়ানাইড CH3CH2NH2 প্লাস CHCl3 প্লাস 3KOH বা NaOHও দিতে পারি, 3KOH। তাহলে কি তৈরি হবে? হিট করলাম, দিয়ে হবে CH3CH2NH2 প্লাস 3KCl প্লাস 3H2O, ইথাইল আইসোসায়ানাইড। যদি অ্যানিলিন নিই C6H5NH2, একে যদি ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম বা
আয়োডোফর্ম সহযোগে যদি উত্তপ্ত করা হয় তাহলে কি হবে? C6H5NC N triple bond C plus 3KCl plus 3H2O ফিনাইল আইসোসায়ানাইড। এটার নাম কি? C6H5NC ফিনাইল আইসোসায়ানাইড। এই বিক্রিয়াগুলো কি বলা হচ্ছে? কার্বিল্যামিন বিক্রিয়া। কটু গন্ধযুক্ত কার্বিল্যামিন যৌগ পাওয়া যাচ্ছে, তাহলে যেহেতু দুর্গন্ধযুক্ত তাই এই বিক্রিয়ার সাহায্যে ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম বা আয়োডোফর্ম যৌগকে শনাক্ত করা যাবে। কোনো একটি তরল ক্লোরোফর্ম না অ্যাসিটোন কীভাবে পার্থক্য করব? কার্বিল্যামিন বিক্রিয়ার সাহায্যে। অ্যাসিটোনও তরল, ক্লোরোফর্মও তরল, দিয়ে বললো পার্থক্য করো। ক্লোরোফর্ম CaCl3 ও অ্যাসিটোন দুটি তরল, একই রকম দেখতে। বললো একটি মাত্র রাসায়নিক ধর্মের সাহায্যে ক্লোরোফর্ম ও অ্যাসিটোনকে কীভাবে পার্থক্য করিবে? তখন বলতে হবে কার্বিল্যামিন বিক্রিয়ার সাহায্যে পার্থক্য করা যাবে। ক্লোরোফর্ম কার্বিল্যামিন বিক্রিয়ায় সাড়া দেয়, অ্যাসিটোন এই জাতীয় কোনো বিক্রিয়া করে না। সেই জন্যে কার্বিল্যামিন বিক্রিয়া একটা ইম্পর্টেন্ট। তবে মেকানিজমটা কি জানবে তোমরা? এটা কিন্তু সিলেবাসে নেই, হ্যাঁ, তাও আমি দেখিয়ে দিচ্ছি, যাদের ভালো লাগবে দেখো মনে রাখবে। তাহলে ক্লোরোফর্ম কীভাবে আইসোসায়ানাইড যৌগটা তৈরি হচ্ছে? এইটা হলো ক্লোরোফর্ম CaCl3। এতে কি দেবো? OH মাইনাস KOH থেকে আসছে, হাইড্রোজেনকে বার করবে। হাইড্রোজেনকে বার করলে কি হবে? এটা হলো আলফা কার্বন। আলফা কার্বনেরই হাইড্রোজেনটাকে যুক্ত হাইড্রোজেনকে OH মাইনাস বার করবে। সেই জন্য এটাকে বলা হয় আলফা এলিমিনেশন। আলফা, আগে বিটা এলিমিনেশন পড়েছি, এটা হলো কি আলফা এলিমিনেশন রিয়াকশন। ELEMINATION আলফা এলিমিনেশন রিয়াকশন। তাহলে কি হবে? H2 হয়ে গেল, আর কি হয়ে গেল? CCl3। C এর মাথায় কি মাইনাস, এখান থেকে Cl মাইনাস বেরিয়ে গেল, মাইনাস Cl মাইনাস। তাহলে কি তৈরি হলো? CCl2 ডট ডট। কার্বনের মধ্যে কটা ইলেকট্রন আছে? এখানে কার্বনের সাথে মোট আছে 6টা ইলেকট্রন, নিজের 2টো ইলেকট্রন আর 2টো ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত আছে বলে ওই 2টো ইলেকট্রন ব্যবহার করছে। যোজ্যতা কক্ষে কি আছে? এই যে 2টো, এই একটা, একটা যোজ্যতা কক্ষে 6টা ইলেকট্রন, অর্থাৎ কার্বন পরমাণু সেক্সটেট অবস্থায় আছে, অক্টেট পূরণ হয়নি। তাই এটা অত্যন্ত হাইলি রিয়াক্টিভ যৌগ। এইগুলোকে বলা হয় কার্বিন, এইগুলোকে বলা হয় কার্বিন জাতীয় যৌগ। কার্বিন জাতীয় যৌগ ডাইক্লোরোকার্বিন, এটার নাম হচ্ছে ডাইক্লোরোকার্বিন। এটা খুব হাইলি রিয়াক্টিভ এবং এর টাইম অফ মানে এক্সিস্টেন্স খুবই কম। এটা খুব অস্থায়ী হাইলি রিয়াক্টিভ যৌগ। এর সঙ্গে সঙ্গে কার সাথে অ্যাটাক করবে? CH3NH2, এনে কি আছে? এ নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে। আর CCl2 এর কি দরকার? সেক্সটেট আছে, 2টো ইলেকট্রন দরকার। এটা হয়ে গেল কি ইলেকট্রোফাইল, ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস। NH2 ডট ডট যে 2টো ইলেকট্রন লোন পেয়ার করে আছে ওটা CCl2 কে যুক্ত করবে। তাহলে কি হয়ে গেল? CH3 সিঙ্গেল ওয়ান N, H তো 2টো আছেই, আর কি হয়ে গেল? CCl2। CCl2 2টো ইলেকট্রন পেলো বলে কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল, আর N কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। এবার এখানে কটা H আছে? 2টো H। এখানে কটা Cl আছে? 2টো Cl।
একটা আর এইচ আর একটা সিএল মিলে এইচ সিএল হয়ে বেরিয়ে গেল, তাহলে এই বন্ডটা কী হয়ে যাবে, এর সাথে যুক্ত হয়ে যাবে। আবার একটা এইচ আবার একটা সিএল মিলে কী হয়ে গেল, -2 HCl হয়ে গেল, এই বন্ডটা গিয়ে এইখানে বন্ড করবে। তাহলে এনের সাথে এন সিঙ্গেল বন্ড সি ছিল, দুটো বন্ড এসে কম্বাইন্ড হয়ে গেল কি এন ট্রিপল বন্ড সি, তাহলে হয়ে গেল কি CH3 এন ট্রিপল বন্ড সি, এন প্লাস সি মাইনাস যেমন ছিল তেমনই থেকে গেল। এইটাই আমরা একসাথে লিখছি CH3NC, মিথাইল আইসোসায়ানাইড পেয়ে গেলাম। তাহলে ইন্টারমিডিয়েটে কি পাচ্ছি, ডাইক্লোরোকার্বিন, এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, সেক্সটেট অবস্থায় আছে কার্বন পরমাণু, অক্টেটে আসার জন্য এটা হাইলি রিঅ্যাক্টিভ, ইলেকট্রন ডেফিসিয়েন্ট, এটা ইলেকট্রোফাইল হিসাবে কাজ করছে, এর ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন চরম। তাহলে এটাকেই বলা হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া। এরপরে আর একটা লাস্ট আমি পড়াচ্ছি ইম্পর্টেন্ট নেম রিয়াকশন, রাইমার টিম্যান বিক্রিয়া। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন। রাইমার টিম্যান বিক্রিয়া, রাইমার টিম্যান বিক্রিয়া, রাইমার টিম্যান বিক্রিয়া। তাহলে রাইমার টিম্যান বিক্রিয়া এটা ইম্পর্টেন্ট নেম রিয়াকশন। এই বিক্রিয়া কে সারা দেয়, ফেনল C6H5OH, এটা ফেনলের একটা শনাক্তকরণ বিক্রিয়া। সঙ্গে কি লাগে, ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম বা আয়োডোফর্ম, আর কি লাগে অ্যালকোহলীয় NaOH বা KOH সহযোগে। তাহলে ফেনল, ক্লোরোফর্ম ও অ্যালকোহলীয় NaOH বা KOH এর মিশ্রণকে যদি 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, কত ডিগ্রি, 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড ও প্যারাহাইড্রক্সি বেঞ্জালডিহাইড পাওয়া যায়। এটা খুব ইম্পর্টেন্ট নেম রিয়াকশন, রাইমার টিম্যান বিক্রিয়া। তাহলে কি কি, ফেনল সংকেত কি C6H5OH বা বেঞ্জিন রিং টেনে মাথায় OH, এটা হলো ফেনল। এর সাথে কি মেশাবো, ক্লোরোফর্ম CH3 আর কি প্লাস 3KOH মিশিয়ে মিশ্রণটাকে উত্তপ্ত করতে হবে কত ডিগ্রিতে, 60 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয়, 60 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয়, তাহলে কি তৈরি হবে, ফেনল। এটা ফেনল, অর্থ পজিশনে CHO, একইভাবে ফেনল প্যারা পজিশনে CH, এই দুটোর মিশ্রণ পাবো 50-50, প্লাস কি পাবো 3KCl প্লাস 3H2O। এটার নাম কি, এখানে OH আর CHOর মধ্যে প্রধান মূলক হচ্ছে CHO। OHটা CHOর অর্থ পজিশনে আছে, OH যখন অপ্রধান তখন এটা হয়ে যায় হাইড্রক্সি। তাহলে অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, CHO থাকলে সেই মূলকটা বেঞ্জিন রিংয়ে CHO থাকলে তাকে কি বলে, বেঞ্জালডিহাইড, আর এটাতে হবে প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড। অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইডকে বলা হয় স্যালিস্যালডিহাইড যৌগ। এই যৌগটা আর একটা নাম আছে, বাণিজ্যিক নাম স্যালিস্যালডিহাইড, স্যালিস্যালডিহাইড যৌগ, অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড পাওয়া যায় প্লাস প্যারাহাইড্রক্সি বেঞ্জালডিহাইড। এই বিক্রিয়াকে কি বলে, রাইমার টিম্যান বিক্রিয়া। খুব ইম্পর্টেন্ট নেম রিয়াকশন, ঠিক আছে। যদি ফেনলিক OH যৌগে যদি প্যারা পজিশনে যদি কোনো একটা মূলক থাকে, ধরো
এখানে OCH3 আছে, এখানে OCH3 আছে। OCH3 একে যদি এইগুলো দিয়ে উত্তপ্ত করা হয় তাহলে আর OCH3 মূলক থাকার জন্য CHOটা কোথায় থাকবে? কেবল অর্থ পজিশনেই যাবে, এখানে আর প্যারা পজিশনে CHO মূলক ঢুকতে পারছে না, তখন এই যৌগটাই কেবল পাবো। কিন্তু ডাইরেক্ট যদি ফেনল নিয়ে যদি উত্তপ্ত করা এই বিক্রিয়াটা করা হয় তাহলে অর্থ হাইড্রক্সি বেঞ্জেলডিহাইড এবং প্যারা হাইড্রক্সি বেঞ্জেলডিহাইড যৌগ পাওয়া যাবে। এই বিক্রিয়াকে কি বলা হয়? রাইমার টিম্যান বিক্রিয়া। এরও মেকানিজম আছে, যে কোনো রিঅ্যাকশনেরই যে কোনো বিক্রিয়ারই মেকানিজম আছে, হ্যাঁ এরও মেকানিজম আছে। এটা আমি বলে দিচ্ছি, যদি মনে রাখতে পারো মনে রাখবে, ঠিক আছে? তাহলে একইভাবে ফার্স্টে হবে ক্লোরোফর্ম থেকে কী হবে? OH মাইনাস দিলে H2O প্লাস CCl3 মাইনাস, ClCl3 মাইনাস থেকে কি তৈরি হবে? এটা হলো আলফা এলিমিনেশন রিঅ্যাকশন, ডাইক্লোরো কার্বিন পাওয়া যাবে। ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, হাইলি রিঅ্যাক্টিভ, শর্ট এক্সিস্টেন্স স্পিসিস কি? ডাইক্লোরোকার্বিন is formed in Reimer-Tiemann reaction as intermediate। সে গিয়ে কোথায় যুক্ত হবে? ফেনলে গিয়ে যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে? দিয়ে কি তৈরি করবে? এটাই হচ্ছে মেকানিজম। দেখো ফেনলে OH পরমাণুর OH মূলকের O পরমাণু কটা লোন পেয়ার আছে? দুটো লোন পেয়ার আছে। ডাইক্লোরোকার্বিনে কি দরকার? ইলেকট্রন আরও দরকার। কীভাবে ইলেকট্রনটা গিয়ে যোগ হচ্ছে? দেখো OA লোন পেয়ার এখানে ডবল বন্ড ফর্ম করছে, এই যে ডবল বন্ডটা আছে বেঞ্জিনিংয়ের সাথে চলে এলো এইখানে, এখানটা কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। যেই মাইনাস হয়ে যাবে সে আবার CCl2কে গিয়ে ধরবে, তাহলে CCl2 কী হবে? ওর সাথে গিয়ে যুক্ত হয়ে যাবে। তাহলে যুক্ত হয়ে কী ঘটনাটা ঘটছে দেখো, এইটা কী হয়ে গেল? ও হয়ে গেল ডবল বন্ড। এটা কি হয়ে গেল? H আছে যেমন হলো হলো। সিটা মাইনাস হয়ে গেল, ওটা কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। ওটা কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। বুঝতে পেরেছ? পরের স্টেপে কী হবে? এই Hটা এখানে চলে আসবে, তাহলে CHCl2 হয়ে গেল। এর কি হয়ে গেছে? এর অ্যারোমেটিসিটি কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, তাই তো? এই যৌগটা অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে গেছে। এটা পরের স্টেপে কী হবে? এইখানে যে Hটা পরমাণু যুক্ত আছে, এখানে H আছে কি না? H পরমাণু, এই বন্ডটা এইখানে যাবে আর এইটা ও এর মাথায় চেপে যাবে, তাহলে মাইনাস H প্লাস হয়ে গেল। তাহলে মাইনাস H প্লাস হয়ে গেলে কি হবে? এখানটা ডবল বন্ড, এটা চলে এলো সিঙ্গেল বন্ড O মাইনাস, এটা ওখানে গেলে কি হবে? সিঙ্গেল বন্ড O মাইনাস। O মাইনাসের সাথে H প্লাস গিয়ে হয়ে গেল OH, আর এখানে কি থাকলো? CH Cl2 CH
Cl2 CH Cl2 পেল। এরপরে একইভাবে এখানে OH মাইনাস বা KOH থেকে যদি OH মাইনাস দিই বা জলও আছে, জল থেকে OH মাইনাস, এই CCl2কে প্রতিস্থাপিত করবে। CHCl2 এর Cl গুলোকে প্রতিস্থাপিত করে CHOH তৈরি করে দেবে। একই কার্বনের সাথে দুটো OH যুক্ত থাকতে পারে না, সেই জন্য -H2O হয়ে গেল। দিয়ে আমরা কি পেয়ে গেলাম? অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড। একই মেকানিজমে প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড পাওয়া যাবে। এখানে ইন্টারমিডিয়েট হিসাবে কি তৈরি হচ্ছে? ডাইক্লোরোকার্বিন অ্যাজ ইন্টারমিডিয়েট। এটা হলো ফিনলের সাথে ক্লোরোফর্ম KOH বিক্রিয়া। এটাকে বলা হচ্ছে রাইমার্ট টিম্যান বিক্রিয়া। এর সাথে আর একটা আছে, যদি ক্লোরোফর্মের পরিবর্তে যদি CCl4 বলি, এটাই লাস্ট, হ্যাঁ, CCl4 ব্যবহার করি, তাহলে কী হবে? ক্লোরোফর্মের সাথে যদি CCl4 মিশিয়ে উত্তপ্ত করা, তাহলে ক্লোরোফর্ম প্লাস CCl4 প্লাস KOH, এই মিশ্রণটাকে যদি NOH বা KOH যদি মিশিয়ে উত্তপ্ত করা হয়, CCl4 ব্যবহার করলে কী হবে? অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। ওখানে CH ছিল, এখানে হয়ে যাবে COOH, অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড এবং প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড পাওয়া যায় প্রধান বিক্রিয়াজাত পদার্থ হিসাবে। অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডকে কি বলে? স্যালিসাইলিক অ্যাসিড। এটাকে বলা হয় স্যালিসাইলিক অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট এটা, এইগুলো নিয়েও আমাদের পড়তে হবে, এর প্রস্তুতি ধর্ম পড়তে হবে। তাহলে এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড নামে পরিচিত। অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড নামে পরিচিত। যদি ক্লোরোফর্মের সাথে পরিবর্তে যদি কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করি, তাহলে ফেনলের সাথে একইভাবে বিক্রিয়ায় অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড এবং প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড পাওয়া যায়। তাহলে যেটা বলছিলাম, স্যালিসাইলিক অ্যাসিড পাওয়া যাচ্ছে, আর এখানেও তাই হচ্ছে। একইভাবে যদি এখানে ব্লক থাকে, ধরো এইখানে এটাতে CH3 দেওয়া আছে বা OCH3 আছে, তাহলে কি হবে? OCH3 CCl4 KOH হিট। পরে আবার আদ্র বিশ্লেষণ করতে হবে। এখানে আদ্র বিশ্লেষণ করলে তবেই CHOH থেকে CH হচ্ছে, এই জল সহযোগে বা মাধ্যমে KOH মাইনাস আছে, একইভাবে হবে। তাহলে এখানেও যদি এই কম্পাউন্ডটা হয়, তাহলে কি হবে? CCl4 যদি ব্যবহার করি, তাহলে COHটা এইখানে ঢুকবে। বুঝতে পেরেছ? এখানে COOHটা এখানে ঢুকবে। তাহলে এইগুলোই হলো, এটা হলো রাইমার্ট টিম্যান রিয়াকশান, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। তাহলে কার্বিলামিন, এই বিক্রিয়াগুলো যতগুলো আজকে করালাম সবকটাই কিন্তু ইম্পর্টেন্ট বিক্রিয়া। মেকানিজমগুলো যারা মনে রাখতে পারবে মনে রাখবে। মেকানিজম এই আসে না, বড় বড় পরীক্ষায় কাজে লাগবে। তা আমি করিয়ে দিলাম। যদি অসুবিধা হয় আমাকে ফোনে জিজ্ঞেস করবে, এরপরে আমি তোমাদের হোমওয়ার্ক দেবো, ওটা আলাদা সিটে দিই। সবাই তো করো না হোমওয়ার্কগুলো, যেগুলো করতে দিই কোনো অ্যান্সারই পাওয়া যায় না, 2-3টে ছেলে করে। তা কার কী অসুবিধা কিছুই তো বুঝতে পারছি না। 5-6টা দেবো, ঘরে করবে, না পারলে আমাকে জিজ্ঞেস করবে। আরে অর্গানিক কেমিস্ট্রির নাম মনে রাখলে তো নম্বর উঠবে কী করে এইচএসে? 50% আছে এইচএসে, যে পরীক্ষাটা হয় 50% অর্গানিক কেমিস্ট্রি থেকে আসে। আর অর্গানিক না পারলে কেমিস্ট্রি হবে না, আর কেমিস্ট্রি না হলে সায়েন্সও হবে না।
এটা মনে রাখবে। তো ভালোভাবে অর্গানিক কেমিস্ট্রিটাই আগে ওই জন্য আমি পড়ালাম, যাতে তোমরা রপ্ত করতে পারো। হ্যাঁ, আমার দেরিও হচ্ছে, আমি অনেক দিন অন্তর অন্তর ক্লাসটা নিতে পারছি, আমারও অনেক প্রবলেম আছে, সেই জন্য আমি ঠিকমতো টাইমে নিতে পারছি না, আমার এটা খারাপই লাগছে, কিন্তু উপায় নেই, সব দিকই তো দেখতে হচ্ছে। তো তোমরা কিছু মনে করো না, যেগুলো নিচ্ছে সেগুলোই ভালোভাবে করো, খাতায় লিখে রাখবে, নোট করে রাখবে। আজ তাহলে এইটুকুই থাকলো। আমি যেগুলো দেবো এগুলো সবাই প্র্যাকটিস করবে ঘরে, রূপান্তর দেবো, ABCD দিয়ে দেবো, এগুলো করবে, এগুলো ফাইনালে আসে। ঠিক আছে, আজ তাহলে স্টপ করছি, এরপরের দিন আবার অন্য পড়াবো।